হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ব ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ চ্যাপ্টার 16, যেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি থেকে আমরা যেটা পড়ছি। এই ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন এর এই চ্যাপ্টারের অন্তর্গত একটা টপিক, যেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে আমরা পড়ব। ডাইজেস্টিভ সিস্টেমের যে পুরো যে ডাইজেস্টিভ সিস্টেম, যেটা শুরু হচ্ছে মাউথ থেকে, শুরু হচ্ছে অ্যানাসে গিয়ে শেষ হচ্ছে, এবং এর সাথে যে অ্যাসোসিয়েটেড যে ডাইজেস্টিভ গ্ল্যান্ডসগুলো রয়েছে সেগুলো তো আমরা পড়বই, কিন্তু এই পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা একেবারেই পড়বো না। ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা কয়েকটা ছোট ছোট পার্টে ভাগ করে পড়বো, কারণ ডাইজেস্টিভ সিস্টেমের প্রত্যেকটা পার্টেতে অনেক কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু অনেক বিষয় রয়েছে, খুঁটিনাটি বিষয় রয়েছে, সেগুলো কিন্তু আমাদের জানা কিন্তু খুবই প্রয়োজন। সেজন্য ডাইজেস্টিভ সিস্টেমকে কয়েকটা পার্টে আমরা পড়ে নেবো। আজকে ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে মাউথ অ্যান্ড বাকল ক্যাভিটি, যেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের যে শুরুটা কোথা থেকে হচ্ছে, মাউথ থেকে হচ্ছে, মুখ থেকে হচ্ছে। তো মুখ একটা গহ্বরের মধ্যে যেটা ওপেন হচ্ছে সেটা হচ্ছে বাকল ক্যাভিটি। তো মাউথ আর বাকল ক্যাভিটি সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে পড়বো। মাউথ আর বাকল ক্যাভিটির মধ্যে কী কী স্ট্রাকচার রয়েছে, তাদের কাজ কী, সে সম্বন্ধে আমরা পড়বো। তো ডাইজেস্টিভ সিস্টেমটা কি আমরা জেনে নিই। ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে কি, যে যেটা হচ্ছে যে সমস্ত ফুডকে ডাইজেস্ট করার জন্য যে সিস্টেমটা রয়েছে হিউম্যান বডিতে, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। সমস্ত হিউম্যান বডিতে যে ডাইজেস্টিভ সিস্টেমের যে স্ট্রাকচার, ফাংশন, এগুলো সবই একই, কারণ ডিফারেন্ট হিউম্যান বডিতে তো আর ডিফারেন্ট স্ট্রাকচার ফাংশন হবে না, একই রকমই হবে। আর এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা, সেটা হচ্ছে কি কী কী আছে এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে। The human digestive system consists of the alimentary canal and the associated glands, that is digestive gland. তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কী কী রয়েছে? ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে রয়েছে এলিমেন্টারি ক্যানাল, যেটা মাউথ থেকে শুরু হচ্ছে এবং অ্যানাসে গিয়ে শেষ হচ্ছে, এলিমেন্টারি ক্যানাল রয়েছে। আর রয়েছে অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস, বিভিন্ন যে সমস্ত পাচনে সাহায্য করে যে সমস্ত গ্ল্যান্ড, সেটা হচ্ছে কী কী, যেটা রয়েছে লিভার আছে, প্যানক্রিয়াস রয়েছে, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাউথ থেকে শুরু হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, যেটা এলিমেন্টারি ক্যানাল মাউথ থেকে শুরু হচ্ছে এবং অ্যানাসে গিয়ে শেষ হচ্ছে। আর এখানে অ্যাসোসিয়েটেড যে সমস্ত ডাইজেস্টিভ গ্ল্যান্ড রয়েছে, লিভার, প্যানক্রিয়াস ইত্যাদি রয়েছে। আর আজকে আমরা যেই পোর্শনটা পড়বো শুধুমাত্র যেটা মাউথ আর মাউথ ক্যাভিটি, যেটা বাকল ক্যাভিটিও বলা হয়, ওরাল ক্যাভিটিও বলা হয়, এই পোর্শনটা আজকে আমরা শুধু পড়বো, যেটা হচ্ছে মাউথ আর বাকল ক্যাভিটি, শুধু ক্যাভিটি সম্বন্ধে আমরা শুধু পড়বো আজকে। এলিমেন্টারি ক্যানালটা কি, যেটা হচ্ছে কি, দ্য এলিমেন্টারি ক্যানাল বিগিনস উইথ অ্যান এন্টেরিয়ার ওপেনিং, যেটা হচ্ছে দ্য মাউথ। তাহলে এলিমেন্টারি ক্যানাল যেটা হচ্ছে কি দিয়ে শুরু হচ্ছে, মাউথ দিয়ে শুরু হচ্ছে। দ্য মাউথ লিডস টু বাকল ক্যাভিটি অর ওরাল ক্যাভিটি। মাউথটা হচ্ছে কি, মাউথ যে ওপেনিংটা, যে ছিদ্রটা, সেটা কিসের মধ্যে উন্মুক্ত হচ্ছে, একটা ক্যাভিটি বা গহ্বরের মধ্যে উন্মুক্ত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বাকল ক্যাভিটি। তোমরা মুখ খুললে, হাঁ করলে বুঝতে পারবে যে মুখের মধ্যে যে গহ্বরটা রয়েছে, যেখানের মধ্যে আমরা খাবার দিয়ে আমরা খাবারটাকে চেবাই দাঁতের সাহায্যে, যে গহ্বরটা রয়েছে সেটাই হচ্ছে বাকল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি। মাউথ অ্যান্ড বাকল ক্যাভিটি সম্বন্ধে আমরা পড়ছি। বাকল ক্যাভিটিতে কী কী থাকে? বাকল ক্যাভিটিতে টিথ থাকে, টিথের যে দাঁত থাকে, দাঁতের বিভিন্ন টাইপ, স্ট্রাকচার, এ সম্বন্ধে আমরা পড়ব। দ্য মাউথ লিডস টু দ্য বাকল ক্যাভিটি অর ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি হ্যাজ আ নাম্বার অফ টিথ অ্যান্ড মাস্কুলার টাং। তাহলে ওরাল ক্যাভিটি বা বাকল ক্যাভিটির মধ্যে কী কী রয়েছে? ওরাল ক্যাভিটি আর বাকল ক্যাভিটির মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে দাঁত রয়েছে, আর রয়েছে মাস্কুলার টাং। এই দাঁত এবং মাস্কুলার টাং এগুলো সম্বন্ধে আমরা কেন পড়ছি? কারণ এগুলো সবই কিন্তু এই ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনে আমাদেরকে কিন্তু হেল্প করছে। যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, যেটা হচ্ছে চ্যাপ্টার 16 আন্ডার হিউম্যান ফিজিওলজি, যেটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, সেই ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনে হেল্প করছে এই দাঁত এবং এই মাস্কুলার টাং। সেই জন্য আমরা এই সমস্ত স্ট্রাকচার সম্বন্ধে, যেগুলো বাকল ক্যাভিটিতে রয়েছে, সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা ডিটেলসে আমাদেরকে কিন্তু জানতে হবে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে মুখটা হাঁ করলে যে গহ্বরটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে বাকল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি। আমি ইনিশিয়ালগুলো শুধু লিখছি। ওরাল ক্যাভিটি, এই ওপরে যে অংশটা রয়েছে, ওপরের অংশটা হচ্ছে কি, যে আপার জ, এটা হচ্ছে আপার জ।
আর এটা হচ্ছে লোয়ার জ। এই আপার জকে বলা হচ্ছে ম্যাক্সিলা আর লোয়ার জকে বলা হচ্ছে ম্যান্ডিবল। আপার যে জটা সেটা কিন্তু ফিক্স থাকে, মুভ করতে পারে না, নড়াচড়া করতে পারে না, স্কালের সাথে ফিক্স থাকে, আমাদের খুলির সাথে ফিক্স থাকে। আর যেটা নড়াচড়া করে খাওয়ার সময় আমাদের যে আমরা যখন চেবাই তখন কোন চোয়ালটা তোমরা লক্ষ্য করবে যে নিচের চোয়ালটাই কিন্তু কথা বলার সময়, খাওয়া দাওয়া করার সময় নিচের চোয়ালটাই কিন্তু মুভ করে, নড়াচড়া করে। তাই লোয়ার জ যেটা হচ্ছে ম্যান্ডিবল সেটাই হচ্ছে মুভ করে। আর এই আপার জ এবং লোয়ার জতে কি রয়েছে? জবন রয়েছে। জবনের মধ্যে দুটো সারিতে দাঁত সাজানো থাকে। এই দাঁতগুলো বিভিন্ন ধরনের হয়, এই দাঁতের বিভিন্ন টাইপ সম্বন্ধে আমরা পড়ব। আর এই ওরাল ক্যাভিটি বা বাকল ক্যাভিটিতে আর কি রয়েছে? আর আছে এর মাস্কুলার টাং, যেটা মাস্কুলার টাং রয়েছে ওরাল ক্যাভিটির মধ্যে। তো আজকে আমরা পড়ব টিথ সম্বন্ধে, টিথের বিভিন্ন টাইপ সম্বন্ধে, স্ট্রাকচার সম্বন্ধে আমরা ডিটেলসে পড়ব। টিথ হচ্ছে কি যে টিথ আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ হিউম্যান বাকাল ক্যাভিটি। তো হিউম্যান বাকাল ক্যাভিটি, মানুষের যে মুখের যে ওরাল ক্যাভিটি রয়েছে তার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে কি দাঁত। দাঁত না থাকলে কি হয়? খাবার মানুষ কিন্তু চেবাতে পারবে না। জন্মের সময় দাঁত থাকে না, কিন্তু পরবর্তীকালে যখন দাঁতের প্রয়োজন হয় খাবার চেবানোর জন্য তখন দাঁত আমাদের মধ্যে দাঁত বের হয়ে আসে। আপার জ এবং লোয়ার জ থেকে দাঁত বের হয়ে আসে। আবার যখন অনেক বয়স হয়ে যায়, বার্ধক্য দশায় কিন্তু আবার দাঁত কিন্তু পড়েও যায়, অনেক ক্ষেত্রে দাঁত আবার থেকেও যায় অনেক বয়স পর্যন্ত। upper and lower jaw known as maxilla and mandible where the teeth are present. where the teeth are হবে এটা, where the teeth are present। তাহলে আপার জ এবং লোয়ার জ হচ্ছে কি ম্যাক্সিল এবং ম্যান্ডিবল নামে পরিচিত। এবং আপার জ এবং লোয়ার জতে কি থাকে? দাঁতগুলো বর্তমান থাকে। ইচ টুথ ইজ এমবেডেড ইন আ সকেট অফ জবন। জবন যেটা রয়েছে, আমরা এখানে নেক্সট একটা ফিগার আছে, সেখানে আমরা পড়বো যে সকেট কি হয় এবং তার মধ্যে দাঁত কিভাবে তার মধ্যে এমবেডেড থাকে সেটা আমরা দেখবো। এখানে আমরা কি পয়েন্টটা জেনে রাখি? ইচ টুথ ইজ এমবেডেড ইন আ সকেট অফ জবন। জবন যেটা, জবনের মধ্যে সকেট থাকে, গর্তর মতো স্ট্রাকচার থাকে, তার মধ্যে দাঁতগুলো কিন্তু এমবেডেড থাকে, ঢুকে থাকে, প্রথিত থাকে দাঁতগুলো। দিস টাইপ অফ অ্যাটাচমেন্ট ইজ কল্ড থিকোডন। তো থিকোডন টাইপ অফ যে দাঁতের যে এই যে থিকোডন টাইপ, এটা হচ্ছে এক ধরনের অ্যাটাচমেন্ট টাইপ। এই থিকোডন টাইপ অফ অ্যাটাচমেন্ট যেটা হচ্ছে ম্যামেলিয়ান ক্যারেক্টার। ম্যামলসদের ক্ষেত্রে কিন্তু থিকোডন টুথ কিন্তু দেখা যায়। অন্যান্য যে সমস্ত প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট রয়েছে, যেমন প্লিউরোডন্ট, অ্যাক্রোডন্ট, এই ধরনের অ্যাটাচমেন্ট রয়েছে। কিন্তু ম্যামলসদের ক্ষেত্রে শুধুমাত্র থিকোডন টিথ কিন্তু দেখা যায়। একটা এক্সেপশন রয়েছে যেটা হচ্ছে ক্রোকোডাইল রেপটাইল হলেও তাদের ক্ষেত্রে কিন্তু থিকোডন টাইপ অফ টিথ কিন্তু দেখা যায়। এটা তোমরা চাইলে মনে রাখতে পারো। থিকোডন টাইপ অফ টিথ দেখা যায় যেটা হচ্ছে ক্রোকোডাইলের ক্ষেত্রে, কিন্তু থিকোডন টাইপ অফ টিথ হচ্ছে বেসিক্যালি ম্যামেলিয়ান ক্যারেক্টার। এটা নিট পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে থিকোডন টাইপ অফ টিথ যেটা হচ্ছে ম্যামেলিয়ান ক্যারেক্টারিস্টিক ফিচার যেটা হচ্ছে ম্যামলসদের ক্ষেত্রে দেখা যায়। টাইপ অফ টিথ অন দ্য বেসিস অফ অ্যাটাচমেন্ট উইথ জবন। থিকোডন টিথ আমরা তো এখানে পড়ছি হিউম্যান ফিজিওলজি, তো থিকোডন টাইপ অফ টিথ জানলেই আমাদের হয়ে যাবে এখানে, কিন্তু তবুও আমরা আর কি ধরনের অ্যাটাচমেন্ট হয় সেগুলো আমরা কিন্তু দেখে নেব, ফিগারের সাহায্যে আমরা দেখে নেব। তাহলে আমাদের কিন্তু যদি কখনো এই ধরনের এখান থেকে কোয়েশ্চেন কিন্তু মেবি হতেও পারে, তাহলে কিন্তু আমাদের কোনো আনসার করতে কিন্তু কোনো অসুবিধে হবে না। তাহলে থিকোডন টিথ দেখা যাচ্ছে যেটা হচ্ছে ম্যামেলসদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর কি অ্যাটাচমেন্ট রয়েছে? যেটা হচ্ছে প্লিউরোডন্ট আর অ্যাক্রোডন্ট। থিকোডন টাইপ অফ অ্যাটাচমেন্টটা কি? থিকোডন টাইপ অফ অ্যাটাচমেন্ট এখানে আমরা ফিগারে দেখতে পাচ্ছি। থিকোডন টাইপ অফ অ্যাটাচমেন্টের মধ্যে কি হচ্ছে যে জ বোনটা রয়েছে, জ বোনের মধ্যে সকেট তৈরি হচ্ছে এবং দাঁতগুলো কি হচ্ছে এই জ বোনের মধ্যে একবারে প্রথিত থাকছে, ভেতরে ঢুকে থাকছে। কিন্তু প্লিউরোডন্টের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? প্লিউরোডন্টের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে দাঁত কিন্তু ঢুকে থাকছে না, আংশিকভাবে অল্প পরিমাণ ঢুকে থাকলে পুরোপুরি কিন্তু ঢুকে থাকছে না। আর অ্যাক্রোডন্টের ক্ষেত্রে কিন্তু একদমই ঢুকে থাকছে না, একেবারে সুপারফিশিয়ালি দাঁতটা কিন্তু জবনের ওপর কিন্তু বর্তমান থাকছে, যেটা হচ্ছে অ্যাক্রোডন্টের ক্ষেত্রে। তাহলে অ্যাক্রোডন্ট টাইপ অফ অ্যাটাচমেন্ট, প্লিউরোডন্ট টাইপ অফ অ্যাটাচমেন্ট, তার থিকোডন টাইপ অফ অ্যাটাচমেন্ট, জবনের সাথে টিথের এই ধরনের অ্যাটাচমেন্ট কিন্তু দেখা যায়। আর থিকোডন টাইপ অফ অ্যাটাচমেন্ট হচ্ছে যেটা হচ্ছে ম্যামেলিয়ান ক্যারেক্টার, আর অবশ্যই হিউম্যানের ক্ষেত্রেও কিন্তু এই থিকোডন টাইপ অফ অ্যাটাচমেন্ট দেখা যায়।
হিউম্যান হ্যাভ টু সেট অফ টিথ ইন দ্য লাইফ। মানুষের জীবদ্দশায় কী হয়, প্রথমে মানুষ যখন জন্মায় তখন কিন্তু কোনো দাঁত কিন্তু মানুষের মধ্যে থাকে না, নবজাতকের মধ্যে দাঁত থাকে না। 7 মাস বয়সের সময় কিন্তু তাদের মধ্যে দাঁত, 6 থেকে 7 মাস এই বয়সে তাদের মধ্যে দাঁত, যৌবনের মধ্যে দাঁত উঠতে থাকে। তো প্রথমে যে দাঁতটা তৈরি হয়, প্রথম সেট যে দাঁতটা তৈরি হয় সেটা কিন্তু আবার কিন্তু 5-6 বছর বয়সে কিংবা 7 বছর বয়সে সেই দাঁতের যে সেটটা সেটা কিন্তু ঝরে যায়, আবার সেই জায়গায় নতুন দাঁত উৎপন্ন হয়। তাহলে দুটো সেট অফ দাঁত দেখা যাচ্ছে, 2 সেটস অফ টিথ দেখা যাচ্ছে ম্যামলসদের ক্ষেত্রে। মেজরিটি অফ ম্যামলস ইনক্লুডিং হিউম্যান বিং ফর্মস 2 সেট অফ টিথ ডিউরিং দেয়ার লাইফ। তাহলে জীবদ্দশায় 2 ধরনের দাঁত দেখা যাচ্ছে। একটা হচ্ছে কি টেম্পোরারি, যেটা হচ্ছে জন্মের কিছুদিন পর, কিছু মাস 5-6-7 মাস বয়সে তৈরি হয়, আবার 5-6 বছর পরে সেটা কিন্তু ঝরে যায়। টেম্পোরারি মিল্ক টিথ অর ডেসিডুয়াস টিথ। তাহলে প্রথম যে সেটটা সেটার নাম হচ্ছে কি টেম্পোরারি মিল্ক টিথ অর ডেসিডুয়াস টিথ। আর দ্বিতীয় যে সেটটা সেটা হচ্ছে কি যে পার্মানেন্ট অর অ্যাডাল্ট টিথ, যেটা হচ্ছে বাকি জীবদশায় দেখা যায়, বাকি যে জীবনের যে অংশটা, যে সময়টা পড়ে থাকে সেই সময়টা এই পার্মানেন্ট টিথটাই থাকে। আবার বার্ধক্য দশায় কিন্তু সেই সেট দাঁতের যে পার্মানেন্ট অ্যাডাল্ট টিথের যে সেটটা সেটাও কিন্তু ঝরে যেতে কিন্তু দেখা যায়। পার্মানেন্ট অ্যাডাল্ট টিথ রিপ্লেস দ্য ফার্স্ট সেট অফ টেম্পোরারি মিল্ক টিথ অর ডেসিডুয়াস টিথ। তাহলে পার্মানেন্ট টিথটা কি হচ্ছে, যে মিল্ক যে টিথটা, যেটা হচ্ছে জন্মের পরে যে দাঁতটা তৈরি হয় সেই দাঁতটাকে রিপ্লেস করে দেয় এই পার্মানেন্ট সেট অফ টিথ, অ্যাডাল্ট টিথ। দিস টাইপ অফ ডেন্টিশন ইজ কল্ড ডাইফিওডন্ট। তাহলে 2 ধরনের যেহেতু সেট দেখা যাচ্ছে, দাঁতের সেট দেখা যাচ্ছে, এই ধরনের যে ডেন্টিশন এটাকে বলা হচ্ছে ডাইফিওডন্ট। ডাইফিওডন্ট টাইপ অফ ডেন্টিশন এটা হচ্ছে কি যে এটাও একটা হচ্ছে ম্যামালিয়ান ক্যারেক্টারিস্টিক। এই প্রসঙ্গে আরও টাইপ অফ ডেন্টিশন আমরা জেনে রাখি, যেটা হচ্ছে মোনোফিওডন্ট আর পলিফিওডন্ট। ডাইফিওডন্ট মানে দুটো সেট দেখা যাচ্ছে, মোনোফিওডন্টের ক্ষেত্রে দেখা যায় একটাই মাত্র সেট, কিন্তু দাঁতের একটাই মাত্র সেট থাকে। আর পলিফিওডন্টের ক্ষেত্রে কি হচ্ছে, পলিফিওডন্টের ক্ষেত্রে হচ্ছে বেশ কয়েকটা সেট থাকে, অনেকগুলো দাঁতের সেট কিন্তু থাকে। আর ডাইফিওডন্টটা হচ্ছে মানুষের ক্ষেত্রে ডাইফিওডন্ট, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার, মানুষের দাঁতের ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এই ডাইফিওডন্ট টাইপ অফ ডেন্টিশন, মানুষের ডেন্টিশনের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার ডাইফিওডন্ট। এরপর আমরা আসবো অরিজিন অফ টিথ, অর্থাৎ দাঁতের যে উৎস সেটা কোথা থেকে তৈরি হচ্ছে। মানুষের যখন ডেভেলপমেন্ট হয়, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয়, তখন এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় যে 3টে জার্ম লেয়ার তৈরি হয়, একটোডাম, এন্ডোডাম, মেসোডাম, এই একটোডাম, এন্ডোডাম, মেসোডাম থেকেই কিন্তু বিভিন্ন ধরনের অর্গ্যান সৃষ্টি হয়। এই যে 3টে বিভিন্ন জার্ম লেয়ার রয়েছে, সেই জার্ম লেয়ার থেকে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়। তো দাঁত কোথা থেকে তৈরি হচ্ছে, টুথ ইজ একটোমেসোডার্মাল ইন অরিজিন। তাহলে দাঁত হচ্ছে একটোমেসোডার্মাল, অর্থাৎ একটোডার্মও ইনভলভ থাকছে, মেসোডার্মও কিন্তু ইনভলভ থাকছে দাঁত তৈরির ক্ষেত্রে। টুথ ইজ একটোডার্মাল ইন অরিজিন, ectomesodermal in origin, where enamel is ectodermal in origin and dentine is mesodermal in origin. Dentine বা ডেন্টিন হচ্ছে মেসোডার্মাল ইন অরিজিন। তাহলে একটোডার্ম যেটা এনামেল, দাঁতের ক্রাউনের ওপরে আমরা একটা ফিগার আছে, সেখানে আমরা দেখব কোনটা এনামেল আর কোনটা ডেন্টিন। এনামেলটা হচ্ছে একটোডার্ম থেকে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে একটা জার্ম লেয়ার, আর ডেন্টিনটা তৈরি হচ্ছে মেসোডার্ম থেকে। তোমরা যদি জার্ম লেয়ার সম্বন্ধে যদি না জেনে থাকো, তাহলে যেটা হচ্ছে অ্যানিমাল কিংডমের যেটা হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশনের একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে কীভাবে জার্ম লেয়ার তৈরি হয় আর কী ধরনের জার্ম লেয়ার রয়েছে। তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে, আমার চ্যানেলে অলরেডি আছে। তো একটোডার্ম থেকে তৈরি হচ্ছে এনামেল, আর ডেন্টিন তৈরি হচ্ছে মেসোডার্ম থেকে। এই এনামেল আর এই ডেন্টিন কোন অংশটা, সেখানে আমরা একটা দেখে নিই এনামেল কোনটা আর ডেন্টিন কোনটা। এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা দাঁতের একটা অ্যানাটমি বলতে পারি, দাঁতের গঠনের কি অন্তর্গঠন রয়েছে দাঁতের মধ্যে। সব থেকে বাইরের যে অংশটা সেটা হচ্ছে এনামেল, যেটা হচ্ছে হার্ডেস্ট পার্ট। সব থেকে বাইরের যে অংশ, যেটা ক্রাউনের ওপর থাকে, দাঁতের যে ক্রাউন তার ওপরে থাকে, যেটা হচ্ছে এনামেল দ্বারা গঠিত। আর তার নিচে এই হলুদ অংশ যেটা, সেটা হচ্ছে ডেন্টিন। এই অংশটা হচ্ছে
ডেন্টিন। এই এনামেলটা হচ্ছে এক্টোডার্মাল ইন অরিজিন, আর ডেন্টিনটা হচ্ছে মেসোডার্মাল ইন অরিজিন। এই ডেন্টিনটা হচ্ছে একটা ক্যাভিটিকে এনক্লোজ করে রাখছে, ক্যাভিটি থাকছে এই ডেন্টিনের ভিতরে, এটাকে বলা হচ্ছে পাল্প ক্যাভিটি। এই পাল্প ক্যাভিটির মধ্যেই কিন্তু দাঁতের ভিতরে কি প্রবেশ করে, দাঁতের ভিতরে হচ্ছে কি ব্লাড, যে শিরা, সূক্ষ্ম সূক্ষ্ম শিরা প্রবেশ করে, শিরা এবং ধমনী প্রবেশ করে, এবং এর মধ্যে নার্ভও কিন্তু প্রবেশ করে এই পাল্প ক্যাভিটির মধ্যে, যেটা হচ্ছে দাঁতের যে রুট রয়েছে, রুটের নিচে ছোট ছিদ্র থাকে, তার মধ্যে দিয়ে এই শিরা, সূক্ষ্ম শিরা, যেটা হচ্ছে ক্যাপিলারি ব্লাড ভেসেল, যেটা আমরা বলবো ব্লাড ভেসেল, যেটা হচ্ছে এর মধ্যে রক্ত প্রবাহ, রক্ত সঞ্চালন হয় এই ব্লাড ভেসেলের মাধ্যমে দাঁতের মধ্যে, যেটা পাল্প ক্যাভিটিতে প্রবেশ করে। আর এর মধ্যে নার্ভও কিন্তু প্রবেশ করে এই পাল্প ক্যাভিটির মধ্যে। তো কি কি হচ্ছে, ক্রাউন থাকছে, ডেন্টিন থাকছে, আর ডেন্টিনের ভিতরে কি থাকছে, পাল্প ক্যাভিটি থাকছে। তাহলে আমরা জেনে নেব এনামেলটা কি, এনামেলটা কি, এনামেলের ক্যারেক্টার আমরা জেনে নেব, এনামেলটা কি। এনামেলটা কি, এনামেলটা হচ্ছে কি, এক্টোডার্মাল ইন অরিজিন, এনামেল কাভার দ্য ক্রাউন পার্ট অফ টুথ। দাঁতের যে ক্রাউন পার্টটা, একেবারে ওপরের যে অংশটা, সেই অংশটাকে কভার করে রাখে এনামেল। এনামেলটা কি, এনামেলটা হচ্ছে এনামেল কভার দ্য ক্রাউন পার্ট অফ টুথ। দাঁতের সর্বোপরি সবার ওপরে যে অংশটা, যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে এনামেল দ্বারা ঢাকা থাকে। দ্য চিউইং সারফেস অফ টিথ মেড আপ অফ এনামেল হেল্পস ইন ম্যাস্টিকেশন অফ ফুড। আমরা দাঁতে যে অংশটা দিয়ে চেবাই, খাবার চেবাই, সেই সেই অংশটা হচ্ছে কি, এনামেল দ্বারা গঠিত, আর খাদ্যকে চেবাতে সাহায্য করছে এই এনামেল। ইট ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ হিউম্যান বডি। এটা হচ্ছে হিউম্যান বডির সব থেকে বেশি শক্ত অংশ, হার্ডেস্ট পার্ট, হিউম্যান বডির হার্ডেস্ট পার্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর এটা হচ্ছে কি, সিক্রেটেড বাই অ্যামিলোব্লাস্ট সেলস। এই এনামেলটা হচ্ছে অ্যামিলোব্লাস্ট কোষ দ্বারা খরিত হয়। নো ফাইবার্স প্রেজেন্ট ইনটু ইট। এই এনামেলের মধ্যে কিন্তু কোনো ফাইবার থাকে না। এনামেল মেড আপ অফ 97% ক্যালসিয়াম ফসফেট অ্যান্ড 3% ক্যালসিয়াম ফ্লুরাইড। এনামেল হচ্ছে 97% ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত এবং 3% ক্যালসিয়াম ফ্লুরাইড দ্বারা গঠিত। এরপর আমরা আসবো ডেন্টিন সম্বন্ধে, ডেন্টিনের ক্যারেক্টার সম্বন্ধে। ডেন্টিনটা কি, ডেন্টিনটা হচ্ছে সেকেন্ড হার্ডেস্ট পার্ট অফ দ্য বডি, যেটা আমরা দাঁতের স্ট্রাকচারে দেখছিলাম। এনামেলের ঠিক নিচে অবস্থিত ডেন্টিন, এটা হচ্ছে সেকেন্ড হার্ডেস্ট পার্ট অফ হিউম্যান বডি। এটাও অবশ্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমরা মনে রাখবে। সিক্রেটেড বাই ওডোন্টোব্লাস্ট সেলস। তাহলে এনামেল কি দ্বারা খরিত হচ্ছিল, এনামেল কি দ্বারা খরিত হয়েছে, এনামেল খরিত হয়েছে অ্যামিলোব্লাস্ট কোষ দ্বারা, আর ডেন্টিন খরিত হচ্ছে ওডোন্টোব্লাস্ট কোষ দ্বারা। ডেন্টিন সারাউন্ডস আ ক্যাভিটি নোন অ্যাজ পাল্প ক্যাভিটি। ডেন্টিনের নিচে যে ক্যাভিটিটা থাকছে সেটাকে বলা হচ্ছে পাল্প ক্যাভিটি। ডেন্টিন সেই ক্যাভিটিটাকে ঘিরে থাকছে। আর এই পাল্প ক্যাভিটির মধ্যে কি প্রবেশ করছে, দাঁতের রুটের মধ্যে দিয়ে কি প্রবেশ করছে, ব্লাড ভেসেল, নার্ভ, এগুলো প্রবেশ করছে এই পাল্প ক্যাভিটির মধ্যে, যেটা দাঁতের গ্রোথ এবং সেন্সেশন ইত্যাদিতে সাহায্য করছে। এই নার্ভ এবং এই যেটা হচ্ছে গ্রোথে হেল্প করছে, পুষ্টি, নিউট্রিয়েন্টস এই ব্লাডের মধ্যে দিয়ে যাচ্ছে, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে প্রবেশ করছে, যেটা হচ্ছে পাল্প ক্যাভিটিতে যাচ্ছে। আর পাল্প ক্যাভিটির মধ্যে দিয়ে দাঁতের মধ্যে পুষ্টি যোগাচ্ছে এই ব্লাড ভেসেল। আর যে নার্ভ যেটা প্রবেশ করছে সেটা হচ্ছে দাঁতের সেন্সেশনে হেল্প করছে। এরপর আমরা আসবো দাঁতের যে স্ট্রাকচারটা, দাঁতে কি কি হিউম্যান যে টিথ, তাতে কি কি স্ট্রাকচার থাকে, প্রত্যেকটা দাঁতে কি কি অংশ থাকে, দাঁতের মধ্যে কি কি থাকে। দাঁতের মধ্যে মেনলি তিনটে অংশ থাকে, যেটা হচ্ছে ক্রাউন, নেক আর রুট। ক্রাউন কোন অংশটা, ক্রাউন ওপরের যে অংশটা, যেটা হচ্ছে এনামেল দ্বারা গঠিত, সেটা হচ্ছে ক্রাউন। এই এনামেল দ্বারা গঠিত যে অংশটা, সেটাকে বলা হচ্ছে ক্রাউন। আর দাঁতটা, এই যে গাম যেটাকে বলা হচ্ছে, দাঁতের যে মাড়ি যেটাকে বলা হচ্ছে, সেই যেখানে প্রবেশ করছে সেই অংশটা হচ্ছে কি, যে নেক পোর্শন। আর নিচে যে অংশটা, যেটা দাঁতের মাড়ির মধ্যে প্রথিত থাকছে, যেটা হচ্ছে সকেটের মধ্যে প্রথিত থাকছে, সেই অংশটা হচ্ছে রুট। এরপর আমরা আসবো টাইপস অফ টিথ, মানে হিউম্যান বডিতে অর্থাৎ বাকল ক্যাভিটিতে কি কি ধরনের দাঁত বর্তমান থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে
কি থাকে 32টা পার্মানেন্ট দাঁত থাকে। অ্যান অ্যাডাল্ট হিউম্যান হ্যাজ 32 পার্মানেন্ট টিথ হুইচ আর অফ 4 ডিফারেন্ট টাইপ। 4টে ডিফারেন্ট টাইপ অফ দাঁত থাকে আর টোটাল 32টা দাঁত থাকে। কী কী টাইপ অফ টিথ থাকে হিউম্যান বডি, হিউম্যান বাকাল ক্যাভিটিতে? প্রথমটা হচ্ছে কি ইনসিজার, যেটা আই দ্বারা ডিনোট হয়। তারপরে হচ্ছে ক্যানাইন, যেটা হচ্ছে সি দ্বারা ডিনোট হয়। প্রিমোলার, যেটা হচ্ছে PM দ্বারা ডিনোট হয়, এবং মোলার, যেটা হচ্ছে M দ্বারা ডিনোট হয়ে থাকে। এখানে আমরা ইমেজে দেখতে পাচ্ছি ইনসিজার কীরকম। এটা হচ্ছে ইনসিজার, যেটা সামনের যে দাঁত ইনসিজার, তারপরে হচ্ছে ক্যানাইন, তারপরে হচ্ছে প্রিমোলার, তারপর হচ্ছে মোলার। এখানে আমরা একটা স্ট্রাকচার লক্ষ্য করি, যেটা হচ্ছে রুট। ইনসিজারের ক্ষেত্রে একটাই মাত্র রুট আছে, ক্যানাইনের ক্ষেত্রেও একটাই মাত্র রুট, প্রিমোলারের ক্ষেত্রে আমরা ইমেজে এখানে দেখতে পাচ্ছি প্রিমোলারের ক্ষেত্রে কিন্তু প্রিমোলারের ক্ষেত্রে আমরা এখানে একটাই রুট দেখতে পাচ্ছি, আর মোলারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3টে রুট। মোলারের ক্ষেত্রে আমরা 3খানা রুট দেখতে পাচ্ছি। এখানে আমরা এসে যাব, এটা হচ্ছে দাঁতের যে অ্যারেঞ্জমেন্ট। দাঁতের অ্যারেঞ্জমেন্টটা আমাদের চোয়ালের মধ্যে দাঁতের অ্যারেঞ্জমেন্টটা কীরকম হয়ে থাকে। এখানে হাফ আমরা দেখতে পাচ্ছি, হাফ জকে আমরা যদি ধরে নিই, অর্ধেক চোয়াল, এটা যদি নিম্ন চোয়াল হয়, নিচের যে চোয়ালটা হয় তার অর্ধেকটা আমি যদি ধরে নিই, প্রথম দুটো দাঁত হচ্ছে ইনসিজার, প্রথম দুটো দাঁত। তারপরে একটাই দাঁত থাকছে যেটা হচ্ছে ক্যানাইন, তারপরে দুটো হচ্ছে প্রিমোলার, আর শেষের 3টে হচ্ছে মোলার। এইরকমভাবে পাশেরটাতেও থাকে এবং ওপরের চোয়ালেও কিন্তু এইভাবেই দাঁতের সজ্জাটা থাকে। আর দাঁতগুলোর কিসের মধ্যে প্রথিত থাকে? সকেটের মধ্যে। জয়ের যে সকেট, চোয়ালের মধ্যে যে সকেট থাকে, এগুলো হচ্ছে সকেট। আমরা প্রথমেই ক্যারেক্টার পড়ার সময় পড়ছিলাম যে দাঁতগুলো সকেটের মধ্যে প্রথিত থাকে, এইগুলো হচ্ছে সকেট, যেটা হচ্ছে জবনের মধ্যে বর্তমান থাকে। আর এই সকেটের মধ্যেই দাঁতের যে রুটটা সেটা এমবেডেড থাকে বা প্রথিত থাকে। এরপর আমরা আসবো ডেন্টাল ফর্মুলা সম্বন্ধে। ডেন্টাল ফর্মুলা অফ হিউম্যান: arrangement of teeth in each half of the jaw, half of the upper and lower jaw in the order of I, C, PM and M is represented by a dental formula which in human is 2/2, 1/1, 2/2, 3/3। অর্থাৎ ইনসিজার কি হবে? প্রথমেই থাকবে হাফ জতে হচ্ছে ইনসিজার। ইনসিজার কি হবে? 2/2। ইনসিজার হবে 2/2, ওপরে একটা ইনসিজার, নিচে একটা ইনসিজার, যেটা হচ্ছে 2/2। ওপরেও একটা ইনসিজার, ওপরেও দুটো ইনসিজার, নিচেও দুটো ইনসিজার। তারপরে হবে এটা ওপরে দুটো ইনসিজার থাকছে আর নিচেও দুটো ইনসিজার থাকছে। তারপরে থাকবে ইনসিজারের পরে থাকবে ক্যানাইন। ক্যানাইন কটা থাকবে? একটা করে ক্যানাইন থাকবে, ওপরে একটা ক্যানাইন, নিচে একটা ক্যানাইন। আর তারপরে থাকবে প্রিমোলার। প্রিমোলার কি থাকবে? প্রিমোলার থাকবে ওপরে দুটো প্রিমোলার, ওপরে দুটো প্রিমোলার থাকবে, আর নিচে দুটো প্রিমোলার থাকবে। আর ওপরে থাকবে 3টে মোলার, আর নিচেও থাকবে 3টে মোলার। এটা হচ্ছে কি, যে ডেন্টাল ফর্মুলা হিউম্যান বাকাল ক্যাভিটিতে যে দাঁতগুলো রয়েছে তার ডেন্টাল ফর্মুলা হচ্ছে কি, যে এইটা 2/2, 1/1, 2/2, 3/2, 3/3। এটা অবশ্যই তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তো আজকের মতো এই পর্যন্ত আমরা পড়লাম শুধুমাত্র বাকাল ক্যাভিটি সম্বন্ধে। পরের ভিডিওতে আমরা পড়ব বাক্যোফ্যারিঞ্জিয়াল যে সমস্ত স্ট্রাকচারগুলো রয়েছে, টাং এবং প্যালেট ইত্যাদি সম্বন্ধে আমরা পড়ব। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।